আসসালামু আলাইকুম। সায়েন্স কেয়ার পেজে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা প্রথম অংশের পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম মৌলিক পদার্থ, জৈবিক পদার্থ নিয়ে, এবং রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেলের তত্ত্ব এবং এদের সীমাবদ্ধতা, এবং দুটি পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, এটি কিন্তু বোর্ড প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা দ্বিতীয় অংশে আলোচনা করব পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনিক 3D তে না গিয়ে 4s এ যায় কেন। এটি কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি আহ্বায়ক নীতি জানি, তো আহ্বায়ক নীতি অনুসারে পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যায়। এটা হচ্ছে আহ্বায়ক নীতি। তো আমরা যদি আহ্বায়ক নীতি অনুসারে দেখি, তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি হলো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো, আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s, এই পর্যন্ত 18 আর্গন ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। এটা একটু পরে লিখতেছি। তো আহ্বায়ক নীতিটা কি? পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তাহলে আমরা দেখব 3d আর 4s এর মধ্যে থেকে কোনটি উচ্চ শক্তির এবং কোনটি নিম্ন শক্তির অরবিটাল। তার আগে আমরা একটু দেখি যে প্রথমে ধরেন আপনি ট্রেনের টিকিট কাটতে গেছেন, একটি সিরিয়ালে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে এখন আপনার হাতে আছে 19টা টিকিট, ধরেন 19টা টিকিট আছে। তো সেই ক্ষেত্রে প্রথমে এই ব্যক্তি দুইটা এইভাবে এই পর্যন্ত 18টা টিকিট চলে যায়। তো সর্বশেষ টিকিটটি তাহলে কে পাবে? এখানে কিন্তু নিয়ম অনুসারে কিন্তু 3D পাবে। তবে প্রকৃতির কিছু কিছু বিষয় আছে, এই ক্ষেত্রে দেখতে হবে যে এখানে 3D আর 4s এদের ক্ষেত্রে আমরা ওই যে আহ্বায়ক নীতি, প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে যাবে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল। তাহলে আমরা দেখবো 3D আর 4s এর মধ্যে কার শক্তি কম, কার শক্তি বেশি। তো 3D এর জন্য, আর ইলেকট্রন কোনটা সর্বনিম্ন শক্তির অরবিটাল, কোনটি উচ্চ শক্তির অরবিটাল, সেটা নিয়ে নিতে হয় n+l এর মান অনুসারে। যার n+l এর মান কম সেটি নিম্ন শক্তির অরবিটাল, এবং যার n+l এর মান বেশি সেটি হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। তাহলে আমরা দেখি যে 3D আর 4s এর মধ্যে থেকে কার n+l এর মান কম এবং কার বেশি। তো 3D এর জন্য n+l সমান, সামনে এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে কি কক্ষপথ সংখ্যা, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 3 প্লাস, আর ডি হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে s p d f। এই ক্ষেত্রে s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য হচ্ছে 3। এগুলোতে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান। তো আমরা 3D এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3 আর l এর মান হচ্ছে LSPDA। এই ক্ষেত্রে d এর জন্য l এর মান হচ্ছে 2, তাহলে মোট হচ্ছে 5। এবার 4s এর জন্য n+l সমান, এই সামনে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে n এর মান। তো n এর মান হচ্ছে এখানে 4, আর s এর জন্য l এর মান হচ্ছে 0, তো 4। এবার 3D আর 4s এর মধ্যে থেকে n+l এর মান হচ্ছে কার কম? এখানে কিন্তু 4s এর কম, এটা 5, এটা হচ্ছে 4। তাহলে 4s হচ্ছে কি এখানে নিম্ন শক্তির অরবিটাল। তো আহ্বায়ক নীতিটা কি ছিল? আহ্বায়ক নীতি হচ্ছে পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে। তো এখানে এই পর্যন্ত 18, সর্বশেষ ইলেকট্রনটি এখানে যাবে হচ্ছে 4s, আর 3D তে হবে
শূন্য, যদি লিখো শূন্য, না লিখলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা বলতে পারি যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ কেন যায়? কারণ আউববাউ নীতি অনুসারে পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, এরপরে ক্রমান্বয়ে কি উচ্চ শক্তির অরবিটালে যায়। তো এখানে 3d আর 4s এর মধ্য থেকে আমরা যদি n প্লাস n এর মানটা যদি বের করি, 3d এর জন্য n প্লাস n, ফার্স্ট এটা হচ্ছে n এর মান 3, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর d হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। d এর জন্য l এর মান হচ্ছে 2, 5, আর 4s এর জন্য n প্লাস l এর মান, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 4, আর s এর জন্য l এর মান হচ্ছে 0, মোট 4। তাহলে 3d আর 4s থেকে n প্লাস l এর মান হচ্ছে 4s এর কম, সেই জন্য এটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, আর 3d হচ্ছে কি উচ্চ শক্তির অরবিটাল, সেই জন্য ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যায়। এখন এই প্রশ্নটা যদি পটাশিয়াম না এসে যদি ক্যালসিয়াম আসে, ক্যালসিয়ামের হচ্ছে 20, তাহলে কি হবে? ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামের 20 এ পর্যন্ত 18টা, আর বাকি এখানে এ হয়ে গেল 20টা, এখানে 0 একই। এখন যদি প্রশ্ন যদি স্ক্যান্ডিনিয়াম যদি আসে, আমরা জানি স্ক্যান্ডিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 21। তো স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কিন্তু এটা এইভাবে হবে। তো স্ক্যান্ডিনিয়াম আমরা যদি এখানে যদি দেখি Sc, স্ক্যান্ডিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 21। তাহলে নরমালি এই পর্যন্ত ঠিক থাকবে, আর্গন পর্যন্ত ঠিক থাকবে, আর্গনে 18, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে হচ্ছে 3d আর হচ্ছে 4s, এই পর্যন্ত 18। আমরা জানি 3d আর 4s এর মধ্যে থেকে ইলেকট্রন, 3d আর 4s এর মধ্যে থেকে নিম্ন শক্তির অরবিটাল কি? 4s। তাহলে এখানে যাবে 2টা, 18, আর 2 হচ্ছে 20, আর বাকি থাকলো 1 যাবে 3d তে। এইভাবে পরবর্তী ধাপগুলো এইভাবে চলতে থাকবে। এই ছিল যে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আউববাউ নীতিটা আমরা জানি পর্যায় সারণীতে মোট মৌল আছে 118টা। 118টা মৌল থেকে কিছু কিছু মৌল আছে যেগুলা আউববাউ নীতি মানে না, ওগুলাকে আমরা ঘাড়তেরা মৌল হিসেবে অভিহিত করি। এরকম কিছু মৌল হচ্ছে কপার, ক্রোমিয়াম এবং হচ্ছে কপার, আর উপরের দিকে কিছু মৌল আছে, তবে সেক্ষেত্রে নবম দশম শ্রেণীর জন্য কপার এবং ক্রোমিয়াম এই দুইটা মৌল দিয়ে বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো এখন আমরা দেখব ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের চেয়ে ব্যতিক্রম কেন, অথবা কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের চেয়ে ব্যতিক্রম কেন। তো আমরা যদি দেখি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে ব্যতিক্রম কেন? এগুলো কিন্তু সৃজনশীল এইভাবে আসে যে এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 24, সৃজনশীলের গ বা ঘতে থাকতে পারে, এক্স এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের চেয়ে ব্যতিক্রম কেন। যেহেতু এক্স এর পারমাণবিক সংখ্যা 24, সুতরাং আমরা জানি এক্স মৌলটি হচ্ছে কি ক্রোমিয়াম। তো ক্রোমিয়ামের নরমালি আউববাউ নীতি অনুসারে যদি ইলেকট্রন বিন্যাসটা হতো, সেই ক্ষেত্রে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, ইলেকট্রন বিন্যাসটা হতো এরকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d 4s। আমরা জানি আউববাউ নীতি অনুসারে জানি 3d চেয়ে 4s ইলেকট্রন কিন্তু আগে যায়। তাহলে এই পর্যন্ত 18 আর 2 20, 24 থেকে 20 গেলে থাকে কত? 24 থেকে 20 গেলে থাকে হচ্ছে 4। এটা কিন্তু ভুল পদ্ধতি, এটা যদি পরীক্ষা লেখো পাশে লিখবা ভুল পদ্ধতি, ভুল পদ্ধতি। আচ্ছা, এটা আউববাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস ছিল, তবে এটা ইলেকট্রন বিন্যাস কিন্তু স্বাভাবিক নিয়মের চেয়ে কি ব্যতিক্রম। এখন আমরা দেখব কেন ব্যতিক্রম। কোন পরমাণু শেষ শক্তি স্তরের ডি অরবিটাল যদি পূর্ণ বা অর্ধপূর্ণ হয়, তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটি স্বাভাবিক নিয়মের চেয়ে কি ব্যতিক্রম হয়। অর্থাৎ কোন পরমাণুর সর্বশেষ ইলেকট্রন গুলা যদি সর্বশেষ শক্তি স্তরের ডি অরবিটাল যদি পূর্ণ বা অর্ধপূর্ণ হয়, সেই ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটা অধিক স্থিতিশীলতা অর্জন করতে চায়, অর্থাৎ অমরত্ব লাভ করতে চায়। স্থিতিশীলতা অর্জন করার শর্ত হচ্ছে কি
কোনো পরমাণুর শেষ শক্তি স্তরে আমরা জানি ডিতে ইলেকট্রন যায় 10টা থাকবে অথবা কি 5টা। 10টা হলে পূর্ণ আর 5টা হলে কি অর্ধপূর্ণ। অর্থাৎ কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটাল যদি পূর্ণ বা অর্ধপূর্ণ হয়, সেই ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটা অধিক স্থিতিশীলতা অর্জন করে। তাহলে স্থিতিশীলতা অর্জনের জন্য এখানে ক্রোমিয়ামের কি করতে হবে? ক্রোমিয়ামের এখানে ইলেকট্রন আছে কিন্তু 4টা, অর্থাৎ অর্ধপূর্ণর চেয়ে একটা ইলেকট্রন কম আছে। সেজন্য এখানে ক্রোমিয়ামের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এখন 3d আর 4s। তো এখানে কিন্তু অর্ধপূর্ণর চেয়ে একটি ইলেকট্রন কম রয়েছে। এখন এটা অর্ধপূর্ণতা অর্জনের জন্য অথবা স্থিতিশীলতা অর্জনের জন্য অথবা অমরত্ব লাভের জন্য 4s থেকে একটি ইলেকট্রন 3d তে চলে আসবে। সেই ক্ষেত্রে ইলেকট্রনটি হবে 3d5 4s1। এটা হচ্ছে ক্রোমিয়ামের স্বাভাবিক নরমালি ইলেকট্রন বিন্যাস। তো আমরা যদি কপার দিয়ে যদি দেখি যে কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের চেয়ে ব্যতিক্রম কেন, এটাও কিন্তু পরীক্ষায় ব্যাপক পরিমাণে এসেছে। তো কপারের ক্ষেত্রে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। নরমালি ইলেকট্রন বিন্যাস ছিল এখানে 2টা, এখানে 9টা, এটা আহ্বায়ক নীতি অনুসারে। তবে এখানে যে কপারের সর্বশেষ শক্তিস্তর ডি অরবিটাল কিন্তু পূর্ণর চেয়ে একটি ইলেকট্রন কম রয়েছে। আমরা জানি যে কোনো পরমাণুর শেষ শক্তিস্তর ডি অরবিটাল যদি পূর্ণ বা অর্ধপূর্ণ হয়, সেটা কিন্তু স্থিতিশীলতা অর্জন করে বা অমরত্ব লাভ করে। এখানে একটি ইলেকট্রন 4s থেকে 3d তে চলে আসবে। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস কি স্বাভাবিক নিয়মের চেয়ে ব্যতিক্রম। তো সম্মানিত শিক্ষার্থী, তোমরা আজকে যে বিষয়গুলো দেখলে এগুলা বাসায় খুব ভালো করে চর্চা করবে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাবে। ধন্যবাদ।